নিমি থেকে নিমিষের কাহিনী। ইক্ষ্বাকুর পর সূর্যবংশের কত রাজাই না রাজত্ব করে, কত কীর্তিই না রেখে গেছেন। রাজা নিমি ছিলেন তাদের মধ্যে সেই রকম একজন। রাজা তো রাজা, ভয় ডর কি জিনিস তা তিনি কোনোদিনই জানতেন না। একবার সংকল্প নিলেন রাজা নিমি 1000 বছর যজ্ঞ করবেন। যজ্ঞের আগুন কখনো নিভবে না, দিনে রাতে সমানে জ্বলবে। কুলগুরু দেব বশিষ্ঠ, যেমন মানিবংশ তেমনই তার সুপণ্ডিত গুরু। আহ্বান জানালেন রাজা নিমি গুরুদেবকে, বললেন 1000 বছর যজ্ঞ করব ঠিক করে ফেলেছি, আপনাকে তো দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা করতে হয়। শুনে বশিষ্ঠ বললেন, এ তো খুব ভালো কথা, কিন্তু আমাকে আগে শোনাওনি কেন রাজা? আমি যে অন্য এক জায়গায় আটকে গেলাম। কোথায়? কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন নিমি। ইন্দ্র এসেছিল আমার কাছে, 500 বছর যজ্ঞ করবে, সেই যজ্ঞের প্রধান হিসেবে আমাকে তার চাই। আমি তাকে কথাও দিয়ে দিলাম, তুমি যজ্ঞ করবে শুনলে ইন্দ্রকে আমি কথা দিতাম না, বললেন বশিষ্ঠদেব। ও, বলেই চুপ করে মুখ ঘুরিয়ে অন্য কাজে মন দিলেন। ভাবখানা এমন, তিনি রাজা, বশিষ্ঠ তারই আশ্রিত। তারই সঙ্গে পরামর্শ না করেই ইন্দ্রের যজ্ঞে চলে গেলেন। খুব সহজ সরল বশিষ্ঠ, মনে কোনো সাত পাঁচ নেই। তাই রাজার মনে কিসের ঢেউ খেলে গেল তা তিনি বুঝতে পারলেন না। বশিষ্ঠ তেমনই সরল মনেই বললেন, তাহলে তোমার যজ্ঞের সময়টা একটু পেছিয়ে নাও, ইন্দ্রের যজ্ঞটা শেষ করে এসেই তোমারটা শুরু করব। রাজা নিমি শুনে চুপ করেই রইলেন, কোনো উত্তর দিলেন না। বশিষ্ঠ ভাবলেন, রাজা যখন আর কিছু বললেন না, তখন তার শর্ত নিশ্চয়ই মেনে নিলেন। ব্যাস, মিটে গেল ব্যাপারটা। খুশি হয়ে বশিষ্ঠ চলে গেলেন ইন্দ্রের যজ্ঞে। ওটা শেষ করে এসে শিষ্যের মঙ্গল কামনায় নিশ্চিন্তে মন প্রাণ দিয়ে নিমির যজ্ঞ করবেন। হাজার হোক, তিনিই হলেন এই বংশের কুলগুরু। বংশের যাতে শ্রীবৃদ্ধি হয়, মঙ্গল হয়, সব দায় দায়িত্বই যে তার। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। আর এই রকমটা হয় তখনই যখন কারো মনে বাসা বাঁধে দম্ভ, অহংকার নামে সব রিপুগুলো। রাজা নিমি কিন্তু বেশ একটু দাম্ভিক ছিলেন মনে মনে, তাই তিনিও ঠিক করে ফেললেন কুলগুরুকে বাদ দিয়ে যজ্ঞ করবেন। কেন? বশিষ্ঠ ছাড়া কি জগতে আর কেউ নেই যে তার যজ্ঞ করতে পারেন না? ডেকে আনলেন গৌতম ঋষিকে, তাকেই প্রধান হোতা করে জড়ো করলেন আরো মুনি ঋষিকে। শুরু করে দিলেন যজ্ঞ। বশিষ্ঠ এসবের কিছু জানতেও পারলেন না। ওদিকে ইন্দ্রের যজ্ঞ শেষ হতেই মুহূর্ত অপেক্ষা না করে বশিষ্ঠদেব ফিরে এলেন। দেখলেন প্রধান হোতা গৌতম যজ্ঞ করছেন তার শিষ্যের, দেখেই তো অবাক। চুপ করে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন আর ভাবলেন, নিমি ডেকে না আনলে গৌতম তো আর স্বেচ্ছায় আসবেন না। নিমি তাহলে তখন চুপ করে থেকে তাকে অবজ্ঞাই করেছিল। কুলগুরুকে অবজ্ঞা, এই কথা মনে আসতেই অমন যে শান্ত ধীর স্থির ঋষি বশিষ্ঠ, তার মাথায় আগুন জ্বলে উঠল। রাজা হয়ে গুরুদ্রোহিতা ঋষির অপমান, এত বড় উদ্ধত্ত! নিজেকে আর সামলে রাখতে না পেরে সোজা চলে গেলেন প্রাসাদে। দেখলেন মনোরম পালঙ্কে নেমে খোশ মেজাজে ঘুমোচ্ছেন। দেখা মাত্রই মাথার ভেতরের জ্বলন্ত আগুন দপ করে উঠল। খুব চেঁচামেচি করে রাজাকে অভিশাপ দিয়ে বসলেন, আমাকে উপেক্ষা করে তুমি গৌতমকে দিয়ে যজ্ঞ করালে, তুমি বিদেহ হও, তোমার এই প্রাণ যেন আর তোমার দেহে না থাকে। চেঁচামেচিতে ঘুম তো ভেঙে গিয়েছিল রাজার। অভিশাপ শুনে ধর্মর করে উঠে বসে তিনিও বশিষ্ঠকে দিয়ে বসলেন পাল্টা অভিশাপ, আমি রাজা, আমার একটা সম্মান আছে, আমাকে সেইভাবে সম্ভাষণ না করে অভিশাপ দিয়ে বসলে? বেশ, আমি যদি বিধেয় হই তাহলে তুমিও বিধেয় হবে। ক্ষত্রিয়ের ক্ষাত্রতেজ ব্রহ্মতেজের চেয়ে খুব একটা কম যায় না। বশিষ্ঠের অভিশাপও যেমন ফলল, নিমির অভিশাপও বৃথা গেল না। মারা গেলেন রাজা। ব্রহ্মার পুত্র বশিষ্ঠ আবার নতুন করে দেহ ধারণ করলেন মিত্রা বরুণের পুত্র হয়ে। তখনও যজ্ঞ চলছে, সুতরাং তেল গন্ধ মাখিয়ে রাজার দেহকে যত্নের সঙ্গে সংরক্ষণ করে রাখা হলো। যজ্ঞ শেষে যজ্ঞকর্তাকে তার মনের অভিলাষ যাতে পূর্ণ হয় তার জন্য আশীর্বাদ জানাতে হয়। ঋষিরা গেলেন রাজাকে আশীর্বাদ জানাতে। মৃত রাজা পড়ে আছেন বিছানায়, যেন এই মাত্র মারা গেছেন। ঋষিরা গিয়ে দাঁড়ালেন তার সামনে, বললেন, রাজা, তোমার যজ্ঞ শেষ হয়েছে, সার্থক হয়েছে তোমার যজ্ঞ, বলো তোমার কি অভিলাষ? সকলেই অবাক হয়ে শুনলেন। নিমির নিষ্প্রাণ দেহ যেন কথা বলে উঠল,
ঋষিগণ, দেহকে ছেড়ে প্রাণের থাকতে যে কত কষ্ট তা আমি বেশ অনুভব করলাম। দেহটার উপর প্রাণের বড় মায়া পড়ে যায়। আমি আর নিজেকে এই কায়ায় জড়াতে চাই না, কিন্তু আমি থাকতে চাই সকলের চোখের সামনে। ঋষিরা আশীর্বাদ জানিয়ে বললেন, বেশ, তাই হবে। সেই থেকে আমাদের চোখের পাতার যে ওঠানামা, যাকে আমরা নিমেষ বলি, এরই মধ্যে থেকে গেলেন নিমি সকলের চোখের সামনে। নিমিষের মধ্যে প্রাণ নিয়ে সকলের চোখের সামনে রাজা নিমি থেকে গেলেন ঠিকই, কিন্তু দেহটা তো আর সজীব নেই যে রাজত্ব করবেন, পুত্রও নেই যে সিংহাসনে বসবেন। ফলে দেশ ভরে গেল অরাজকতায়। রাজা না থাকায় রাজ্য পালন এক সমস্যা হয়ে দাঁড়ালো। মুনিরা সবাই মিলে যুক্তি করে তখন অরণি কাঠ, যে কাঠে কাঠে ঘষলে আগুন হয়, দিয়ে নিমের মৃতদেহটাকে মন্থন করতেই এক পুরুষের উৎপত্তি হলো। যেভাবে বেন রাজার ডান হাত মন্থন করে জন্ম হয়েছিল পৃথুর, মৃতদেহ থেকে জন্ম বলে নাম হয় জনক। বিদেহ থেকে জন্ম নিয়েছিল বলে অনেকে আবার বৈদেহ বলতো। যাই হোক, এই নিমিপুত্র জনকই মিথিলায় রাজ্য স্থাপন করে দেশে আবার শান্তি ফিরিয়ে এনেছিলেন। সেই থেকে এখানকার সিংহাসনে যারা বসেছিলেন তারাই পরিচিত হয়েছিলেন জনক রাজা বলে। রামচন্দ্রের পত্নী সীতা ছিলেন সেই বংশেরই শিরোদ্ধর জনকের কন্যা।